কোন ইনিংসটা এখনো পর্যন্ত সব থেকে বেশি মনে পড়ে? ইনিংস সবসময় মনে হয় মনের কাছে অনেক থাকে, তার মধ্যে বেছে নিতে হবে বেস্ট ইনিংস। আমি প্রথম রাখবো আমার বাকিপুরে যেটা প্রথম ম্যাচ বাদ গিয়ে পরের ম্যাচে সেরা ইনিংস 85 রানের, ওটা 1 নম্বরে রাখবো। আর দ্বিতীয় ইনিংস রাখবো ওটা পিক টাইমে, আর তারপরে আমি যখন ডিউটি চলে যাই অনেকদিন, সেখান থেকে ফিরে এসে আমাদের গ্রামের হয়ে একটা টুর্নামেন্ট খেলেছিলাম। টিমের 5-6টা উইকেট পড়ে যাওয়ার পরে আমাকে নামানোর কথা ভেবেছিল, তার আগে আমি যেহেতু আমার জায়গাটা রাখতে পারিনি, আমাকে পরে নামিয়েছিল চেস করার পাঁচপাল্লার সাথে। সেইখানে একটা বড় ইনিংস 120 রান প্রায় প্রায় চলে গেছিলাম, 4 রানে মনে হয় হেরেছিলাম, কিন্তু আমি পুরোটাই টেনে নিয়ে গেছিলাম। অসাধারণ ইনিংস আমার কাছে, কারণ ওখানে আমাকে এক্সপেক্ট করেছিল সবাই যে মানে আর খেলা নেই ভিতরে, কিন্তু আমি সেই খেলাটা আবার দিয়ে গেছিলাম। সেখানে আমি চেস করেছিলাম, আমার বিপক্ষের টিমের প্লেয়াররা এসে আমাকে খুব বাহবা জানিয়েছিল, আর তার সাথে সাথে ম্যাচটা হেরে গেলেও আমার কাছে ওটা স্মরণীয় হয়ে থাকে। গত সিজনে এমপিএল এ মগা প্রিমিয়ার লিগে একটা সেরা ক্যাচ ধরতে দেখা গিয়েছিল, বা সেরা ফিল্ডিং বলা যায়। তো সেই সেরা ফিল্ডিং শেষ বয়সে সে করা, নিশ্চয়ই যখন ক্রিকেটটা শুরু হয়েছিল এমন ফিল্ডিং এর অনেক স্মৃতি রয়েছে, নিশ্চয়ই ফিল্ডিং এর অনেক মুহূর্ত রয়েছে। এই ফিল্ডিং করার উৎসটা অ্যাকচুয়াল কোথা থেকে আসে? সেটা খেলা প্রচেষ্টা, বাউন্ডারি কি হবে, কিন্তু অন্যদিক থেকে দুর্দান্ত ফিল্ডিং ইম্পর্ট স্ট্রেট লাইন আমরা দেখতে পেলাম ফিল্ডারের কাছ থেকে। অনবরত সেভ দিয়ে কিন্তু বলটিকে দিস ইতিমধ্যে স্ট্রাইক দিয়েছেন, তুলে খেলেছেন। এবারে কিন্তু জোড়া দাও নিচে ফিল্ডার, ক্যাচ কি হবে? হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং ক্যাচ টেকেন বাই দ্য ফিল্ডার্স। দুর্দান্ত আরো একটি উইকেটের পতন কিন্তু এখানে দেখতে পেলাম, অসাধারণ ক্যাচ। ফিল্ডিংটা মানে কিভাবে বুঝতে বলি, আমি বলেছিলাম যে 2003 সাল থেকে খেলা ভালোবাসি। পয়েন্টে যুবরাজ সিং দাঁড়াতো আর কভারে মোহাম্মদ কাইফ দাঁড়াতো ভারতে। আর বাইরের টিমে দেখতে গেলে পয়েন্টে সব থেকে পৃথিবীর সেরা সেরা ফিল্ডাররা দাঁড়াতো কভার আর পয়েন্ট। রিকি পন্টিং থেকে শুরু করে সুরেশ রায়না থেকে শুরু করে আমাদের দিলশান, সবাই ভালো ফিল্ডার। এবার আমি সেগুলো দেখতাম, এই যে ডান দিকে বডি উড়ে উড়ে গিয়ে বডি ফেলা, বাঁ দিকে ফেলা, এগুলো আমার খুব ইন্টারেস্ট করতো। মানে আমার ব্যাটিং এর থেকেও বেশি, যে বল যেখানে যাক উড়ে উড়ে ধরবে, যেখানেই যাক মাঠের যেখানেই যাক, এটা ইম্পসিবল পসিবল। সেক্ষেত্রে ছোট থেকে এরকম স্কুল ক্রিকেট হেনা তেনা সবটাই ভালো করেছি, সেই স্পিরিটটা থাকতো যে আমি পারবো। আর এটা কিছু কিছু প্লাস্টিক টুর্নামেন্ট হয়ে দেখবে প্লাস্টিক ফিল্ডিং এর উপরেই দেখবে ওটা জোর হয়। তাছাড়া আমাদের ভিকি বল টুর্নামেন্টে এবারে চ্যাম্পিয়ন সেরা ফিল্ডার তুমি বললে, ওখানে তো হয়েছি। সবসময় বলের দিকে ওয়াচ থাকতে হবে, ব্যাটের মুভমেন্ট ফলো রাখতে হয়, যে আমি বলটা মারলে আমি বলটা ধরবো, আর 100% বডিটা আমাকে শো করতে হবে, যে বডিটা ধরে লাগবে না আমি ভালো ফিল্ডার হবো, এরকম কখন সম্ভব? ফিল্ডিং এর কথা যেহেতু বলছো, এখনকার ছেলেরা ফিল্ডিংটাকে এনজয়ই করে, একদমই করে না। ফিল্ডিংটা মানে তার কাছে একটা ডিফিকাল্ট জিনিস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফিল্ডিংটা বোরিং। ফিল্ডিং কি করবো, ব্যাটিং নেটে আসবে ব্যাটিং করবো। বলও অনেকে যারা পেশাদার বল করে তারা বল করছে ঠিক আছে, কিন্তু যারা যে নেটে প্র্যাকটিসে এলে যে সবাইকে বল করতে হবে, বা আমিও চাই যে আমি শুধু ব্যাট নয় বলটাও করি তার সাথে সাথে, এটাকে করছে না। যারা আসছে বেশিরভাগ ম্যাক্সিমাম ছেলে ব্যাট করতে পারবে না, ব্যাটটা করবো, আর যারা বল করে তারা বোলিং করবে। ফিল্ডিংটা নিয়ে কেউ ভাবে না, ফিল্ডিংটা এনজয় করে না। মাঠে একটা সিচুয়েশন আসলে কিছু সংখ্যক প্লেয়ার আছে, ফিল্ডিং এর দিক থেকে আমি যদি বলি, আমি মনে হয় দেখেছি সেরা ফিল্ডিং করতে হাইবুদ্দাকে, মুর্শিদকে, মোল্লাচকের আসিফকে দেখেছি এনজয় করতে, ফিল্ডিং এনজয় করে। যত ডেঞ্জারাস হোক না চেষ্টা করে যে উড়ন্ত উড়ে শরীরটা হাইবুদ্দা একদম এত বছর হলো এফোর্ট। ভালো যারা স্পোর্টসম্যান, রিয়েল স্পোর্টসম্যান, তারা ভালো ফিল্ডার হয়। যত ভালো রিয়েল স্পোর্টসম্যান সব ভালো ফিল্ডার। কারণ ফিল্ডিংটা হচ্ছে একটা, ফিল্ডিংটা কিভাবে বুঝতে পারি লাস্ট এক কথা বলবো, যে ফিল্ডিংটা আমার সব থেকে প্রিয়। আমি যেখানে বল যাবে ধরবো, দলকে একটা ক্যাচ ধরে হলেও আমি হেল্প করবো, দলের সহযোগিতা করা যাবে। একটা ক্যাচ দিয়েও একটা ম্যাচ জিতে যায়। যেমন একটা ব্যাটসম্যান 3টে ক্যাচ তুলেছে বা 2টো ক্যাচ, তারপরে সে সেঞ্চুরি করে। আমি যদি তার প্রথম সুযোগটাই, প্রথম 20-25 রানের মধ্যে যদি আমি সেই ক্যাচটা গ্র্যাব করতে পারি, অপরচুনিটিটা গ্র্যাব করতে পারি, বাকি মাঠ বড় যে কোনো বড় মাঠে দেখবে ক্যাচ দেয়, আমরা ছেড়ে দিই, তবে সে বড় স্কোর করে। তাই যদি আমরা স্লিপে ভালো ফিল্ডার যদি চনমনে দিই বা ভালো কভারে যদি ক্যাচ ধরে নিতে পারি, তাহলে বলবো গেল, মানে সে প্লেয়ারটা আউট হয়ে গেল, মানে এই টিমটা দুর্বল হয়ে গেল। এই জন্য নতুন ছেলেদের বলবো যে ফিটনেস ধরে রাখো। আমিও পুলিশে যেহেতু আজ, ফিটনেস সবসময় ধরে রাখো, আর মনের জোরটা ধরে রাখতে হবে যে আমি পারবো। ফিল্ডিংটা ভালো করলে দল আমাকে ব্যাটিংয়ে না হোক ফিল্ডিং দিয়েও নিজেকে দলে জায়গা করা যায়, যেটা মোহাম্মদ কাইফ করেছে। তো তোমার দেখা সেরা ফিল্ডারকে? আমার দেখা সেরা ফিল্ডার, আমি তো হাবিবুদ্দার সমসাময়িক, হাবিবুদ্দা আমার থেকে সিনিয়র, তবু অনেক খেলেছি। হাবিবুদ্দার অসাধারণ ফিল্ডার। বাকিপুর দীনবন্ধু ঘোষ, মানে বল করে ফলের থ্রুতে উড়ে গিয়ে যেভাবে বডি ফেলেছে, আমি মানে ভয়ঙ্কর। দীনবন্ধু দেখেছি, হাবিবুদ্দার উইকেট কিপার, মানে বাজ পাখির থেকে ভয়ঙ্কর। মানে আমার একটা মনে আছে ফাইনাল যেটা আমরা বাকিপুরে রানার্স হয়েছি, ওদের সাথে বারবার করতো, আমার একটা ক্যাচ হয়েছিল, ভালো একটা ইনিংস উনি শেষ করে দিল, এত ভালো ক্যাচ ধরে। আর হাই ক্যাচ তো বলে লাভ নেই, যেমন আমি হাবিবুদ্দাকে রাখবো। সব ফিল্ডিং এর একটা সময় ছিল, বাবা মারা গেছে, বাড়ির পরিস্থিতি খারাপ, একটা ভালো চাকরির প্রয়োজন, তো চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছিল, তো দল সেমিফাইনাল উঠেছিল। সেই টুর্নামেন্টে খেলার জন্য পরীক্ষা না দিতে গিয়ে ফিরে আসা, সেই গল্পটা একটু সবাইকে শোনা। এটা গল্পটা বলার মানে খুব, মানে পরিবারের লোক দেখলে খুব খারাপ ভাববে, এবং মানে যদি প্রতিষ্ঠা ভবিষ্যতে না পেতাম তাহলে আরো খারাপ হতো।
তাই গল্পটা বলার হৃদয়ের খুব কোন একটা জায়গা, বলতেই হবে। সবাইকে এটাই বলবো যে দলকে ভালোবেসে আমি সেদিনকে, মানে আমার দল উঠেছে, আমার গ্রাম উঠেছে, এত বছর পরে যে গ্রামটাকে আমি, দলটা হারিয়ে গেছিল, আমি টুর্নামেন্টে নিয়ে ফিরিয়ে এনেছি, সেই দল আবার সেমিফাইনাল খেলাটা স্বপ্ন, মানে সেমিফাইনাল খেলা মানে ফাইনাল ওঠার একটা সুযোগ। হ্যাঁ, 15 বছর পরে উঠেছে সেমিফাইনাল। আমরা কোনোদিন সেমিফাইনালের এই যে পর্বটা, সে একবার যে রানার্স হয়েছে তারপরে দীর্ঘদিন ওটা পার হতে পারতাম না, সেমিফাইনালে এসে হার। প্রত্যেক বছর মানে দীর্ঘ মানে 10 বছর প্রায় আমরা শুধু সেমিফাইনালে হেরেছি। সেমিফাইনাল মানে সেমিফাইনাল 6-7টা সেমিফাইনাল, গ্রুপ পর্বে কম, আমরা পর কয়টা সেমিফাইনাল উঠেছিলাম। তখন সর্দারপাড়ার টিম ছিল, যাই হোক। তো এইবারে উঠেছি, আমার খুব আনন্দের দিন যে তাহলে এত বছর পরে সাকসেসফুল। এবার আমার দুটো পরীক্ষা, একটা কলকাতা মিউনিসিপ্যালিটি পরীক্ষা ছিল, খুব ভালো, ওটা আমার মানে পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আর একটা WBCS এর পরীক্ষা ছিল। তো আমার বাড়িতে চাকরি প্রয়োজন কেন, বাবা নেই যেহেতু, আমার জমি জায়গা বাড়িঘর কোনো দিক থেকে আমার কোনো সাপোর্ট ছিল না, আমাকে একটা চালের এক মুঠো চালের জন্য লোকের বাড়ি ধার করতেও যেতে হয়েছে আমার মা। সেই পরিস্থিতিতে আমার ওই কাজটা করা হয়তো সেই দরকার ছিল, মানে যাওয়া উচিত ছিল, কিন্তু আমার এত খেলা মানে রক্তে যে ক্যান্সারের মতো খেলা, মানে আমি যাবোই, আমি পরীক্ষা দেবো না। ট্রেনে উঠে গেছি, ট্রেন চলে গেছে বাড়িপুরের কাছাকাছি যাচ্ছি, কল্যাণপুর ছেড়ে, হঠাৎ আমার শরীরের মধ্যে একটা মানে ঘুম তো হচ্ছে না, মানে রাতে ঘুমাইনি, মানে এটা কিভাবে আমার মনে হয়েছে আমি নেমে গেছি পরের স্টেশন, কল্যাণপুরে নেমে গিয়ে ব্যাকের ট্রেনে ডাউন ট্রেনে এসে আমাদের মগরাহাটের স্থানীয় মানে বাঁকিপুরের একটা গ্রামের ভিতরে একটা গ্রাম আছে কাটাপুকুর, ওখানে একটা বন্ধুর বাড়িতে ছিলাম। আর দুটো থেকে যেহেতু সেকেন্ড হবে ম্যাচ, মাইকে হাঁটছি, যখন আমি ফিরছি যাওয়ার সময় হাঁটছিল যে আজকে সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল করামুরাজ ভার্সেস বাঁকিপুর সবুজ সংঘ। আমাদের বাঁকিপুর সবুজ সংঘের সাথে আমার সবসময় চ্যালেঞ্জিং লাগে এবং ভালো লাগে। অ্যাকচুয়ালি কি করামুরাজের সাথে বাকিপুর সবুজ সংঘের কি রাইভালরি? বহু রাইভেলি, এবং ওরা আমাদের কাছে আজও কোনো গ্রুপ ম্যাচ জেতেনি, সেমিফাইনাল হোক আর গ্রুপ ম্যাচ জেতেনি, কখনো জেতেনি, ওরা রেগে থাকে আমাদের। এবারে ওই নাম যাওয়ার সময় শুনেছি, আরো শরীরের মধ্যে চার্জ হয়ে গেছে, আবার যখন আমি ফিরছি আবার মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমি তাহলে খেলবই। আমাদের টিমের ছেলেরা কিন্তু জানতো না যে আমি ফিরেছি, সবাই জানে রাতের বেলা যে ওরা পরীক্ষা দিতে চলে গেছে। হ্যাঁ, ওরা ভেঙে পড়েছে, আমার টিমটা আমাকে খুব ভরসা করতো, এখন কথা বলবো না, তখন খুব ভরসা করতো। 2018 তারপরে সালে, 17-18 সাল, মানে খুব ভরসা করতো আমাকে ছাড়া, সবাই মনোবল সব ডাউন, মানে জানে আর পারবো না এরকম পরিস্থিতি। এবারে কাউকে জানাইনি, আমি 10 মিনিট বাকি 15 মিনিট বাকি, মাঠে সবাই এসে প্র্যাকটিস করছে, শ্যাডো করছে, আমি মাঠে ঢুকছি। আমার ভাগনা ছিল যে ছোট, সে এখন করার যে খেলে ধ্রুব, তো ও আমার জামা কাপড় কিটস যা যা সব ওই বাড়িতে দিয়েছিল চুরি করে। আর আমার মা বলছে কোথায় যাচ্ছিস যে ক্রিকেটের জিনিসপত্র নিয়ে, বলছে আমি খেলবো, তুই কি খেলবি, এরকম করে সে লুকিয়ে আমাকে দিয়েছিল। এবং আমি ওখান থেকে ড্রেস পরে মাঠে যখন ঢুকছি, আমাদের প্লেয়াররা সব আনন্দে ওখানে একটা সেলিব্রেশন করে উঠেছিল, সেটাই আমার জীবনের বড় পাওনা। সবাই আবার চার্জ আপ হয়ে গেল, গিয়ে আমরা সেই ম্যাচ সেমিফাইনাল ছিল, আমরা মনে হয় ওটা চেস করেছিলাম, শান্তনু লাস্টে ফিনিশ করেছিল, আমরা সবাই ভালো ব্যাট করেছিলাম, এবং আমরা দীর্ঘ 15 বছর পরে ফাইনাল হয়েছি। ফাইনালের গল্পটা সেটা আরো কষ্টের, সেটা বড় কথা না, কিন্তু ফাইনাল হয়েছি, কিন্তু রানার্স হয়েছে, যা সাকসেসফুল হয়েছিলাম। যে এখন মনে হয় যে না, কেন যে নামলাম, যদি না চাকরি বাড়ি পেতাম পাই না। এবার আরেকটা কথা জিজ্ঞাসা করে, হ্যাঁ, যে ট্রেনের মধ্যে যখন যাচ্ছ বা যে তখন কি মনে হয়েছিল যে আমি ম্যাচ মিস করছি না, চাকরিটা আমার খুব অন্যায় করেছি, এখন মনে হয় তো যে কি কিসে করলাম ওটা আমি। তারপরে যে চাকরিটা কিভাবে পাও? তারপরে চাকরিটা পাওয়া মানে ওই সময় মানে বাবা 15-তে মারা গেছে, 2015, 15, 16, 17, 18 আর 19 সালে চাকরি পেয়েছি, 1 বছর পরেই, মানে বাকিপুরে রানার স্টাফ নিয়েই পরের বছরই আমি চলে যাই, মানে চাকরি থেকে আমার চলে যাই ট্রেনিং। তো পরে 2000 এই 4টে বছর আমি পড়াশোনা করেছি রাত জেগে, আর সকাল বিকেল সন্ধ্যে টিউশন পড়াতাম, ওই যে টাকাটা পেতাম ওটা দিয়ে সংসার এবং বোনের বিয়ে বা যাবতীয় খরচা খাওয়া দাওয়া সব করতাম। তার সাথে সাথে কম্পিটিটিভ প্রিপারেশন, সবাই জানো সরকারি চাকরি যা যা প্রিপারেশন হয় সেগুলো পড়াশোনা করতাম। মাস্টার নেওয়ার কোনো ক্ষমতা ছিল না, সম্পূর্ণ নিজের সেলফ প্রিপারেশনে চেষ্টা করে যেতাম, এবং 19 সালে সাফল্য পেয়েছি। তোমার বাবা মারা যাওয়ার পরে মা তোমাকে নিজের পরিশ্রম দিয়ে বড় করেছে? বাবার মারা যাওয়ার পুরো দায়িত্বটা আমি নিয়েছি, মাকেও দায়িত্ব দিই। মা ছোটবেলা থেকে পরিশ্রম করেছে, মানে যখন আমরা 5-6 ভাই বোন, মার গল্পটা তো এসেই যায়। তখন বাবার ইনকাম কিছু করতো না, বিজনেস একটা করতো, সেটা হারিয়ে ফেলেছিল। তো মায় টোটালি মানে কলকাতায় কাজ করে 70 টাকা রোজ, 100 টাকা রোজে কাজ করে মাত্র 5-6 হাজার টাকা মাইনেতে আমাদেরকে প্রত্যেককে পড়াশোনা করেছে, প্রত্যেকে MA BA যতটুকু সম্ভব করিয়েছে, সবাই হাইলি এডুকেটেড আমার মা। তো সেক্ষেত্রে মাকে একটা ট্রিবিউট দেওয়া, যে মা চাকরি তো মিস করেছি আমি খেলার জন্য, ওই জন্য আরো বেশি করে তারপরে পরিশ্রম করেছি 1 বছর, 18 সালের পর এটা পেতে হবে। পরীক্ষাটা দিয়ে হবে এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখন কর্মরত, তবে এখন মনটা ভালো লাগে, কিন্তু যদি না পেতাম কিছু জীবনে, মা চোখে জল পড়তো, এক গরিব ঘনিষ্ঠ গরিব, তারপরে আবার এই খেলার জন্য। এখন তো গ্রামে যেভাবে আমরা চলাফেরা করে সবাই দেখি, কেউ তো খেলা না হলে কেউ চিনতে পারে না, শুধুমাত্র সেই সময় ভালো ছিলাম বলে, তাহলে তো খারাপ লাগে। ম্যাচটা খেলার জন্য পরীক্ষা বাদ দিয়ে ফিরে এসেছিলে, সেই ম্যাচে সেমিফাইনালে বাকিপুরের সঙ্গে জিতে ফাইনালে মাহিতালাব নবরঙ্গের সঙ্গে ফাইনাল হয়ে গেল সম্ভবত। তো সেই ম্যাচে কিছু ছোট করেই বলবো, মানে পুরো গ্রাম করামুরাজ, হরিশঙ্করপুর, বাঁকিপুর তিনটেই আমাদের সমর্থক। তার 3টে গ্রামে কত লোক, ওই মাঠে জায়গা হওয়া কঠিন, সকাল থেকে লোক লাইন দিয়ে সব বসেছিল। যে করামুরাজ দীর্ঘদিন পর সেমিফাইনাল প্লাস ক্রস করে ফাইনাল, মানে এটা আউটস্ট্যান্ডিং ম্যাটার। এর আগে একবার রানার্স হয়েছে দীর্ঘ 2007 সালে, 2 সালে।
তাহলে অনেক লোক এসে আমাদের তার আগে জড়িয়ে ধরছে, তোরা আমাদের এই মাঠে এনেছিস, আমরা খুব খুশি। এবারে অনেক অনেক খেলা নিয়ে দেখবে এখন অনেক বাজি ধরে যে এই ম্যাচটা মাইতরা নবায়ন সংঘ যদি যেতে, সেটা শুধুমাত্র আমার এটা সঠিক জানা নেই। হ্যাঁ মাখিপুর মাঠে এটা সেটা হয়তো হয়, আমি জানি না, আমরা সঠিক এটা বলতে পারবো না। সেটা জানি না। অনেক দর্শকদের কাছে শুনেছি যে মাখিপুর টুর্নামেন্টে মানে বেটিং হয়, বেটিং হয় মানে দলকে নিয়ে বেটিং করে, হ্যাঁ, নিজেদের মধ্যে বেটিং করে। সেটা আমরা প্লেয়াররা জানি জানি না না। কি হচ্ছে না হচ্ছে, আমরা কি আর জানি। হ্যাঁ। এবারে যথারীতি 239 না 40 টার্গেট দিয়েছিল মাইতলা নবায়ন সংঘ। হ্যাঁ, ওরা তো টপ টিম, ওরা মাঠে এসে বলেছিল আমরা যাবো কোথাকার দল, সেই সময়ের পিক টিম Superstar। নবায়ন সংঘ। খারাপ খারাপ প্লেয়ার, 11টা সাজানো Star। সব স্টার, সুপারস্টার, স্টার বলবো না। হাইবুদ্দারা এসে মাঠে বলছে কিংবা নুরদা বলছে 400 টার্গেট করবো, 400 মানে এরকম মানে আন্ডারস্ট্যান্ড। বাকি প্রত্যেকটা দর্শকও বলছে বলে কারা খেলছে বাঘ আর ছাগের খেলা সেরকম বলছে। আর আমার তো লোকা পাল্লা সব, আমার তো সব বাচ্চা ছেলে, বেশিরভাগ বয়স্ক প্লেয়ার তো নেই টিমে, সব বাচ্চা ছেলে। বলছে করমরাজকে কিছু, এবার যখন খেলা শুরু হয় 239-এর মধ্যে বাঁধা হয়েছে, সেটা বড় কথা না। নবায়ন সংঘ ওই ম্যাচে 239 করেছে কিন্তু তাও প্রথমে ব্যাট করে নবায়ন সংঘ। হ্যাঁ, তবু লাস্ট ওভারে একজন 30 রান খেয়ে গেছিল, না হলে 200 হতো, যাই হোক কম হতে। তো এবার আমার চেস করতে যাই, চেস করে যাই আমি ওপেন, মুর্শিদ স্টার্ট করেছে বোলিং। হ্যাঁ, অসাধারণ বল করে মুর্শিদ। আমি প্রথমবারই 4টে 6 মেরেছি ফার্স্ট ওভারই ফেস করে, তার চঞ্চল আমার পার্টনার ছিল, ও ভালো হাবিবুরকে মারলো, এই করে করে আমরা যাচ্ছি 4 ওভারে আমাদের প্রতি ওভারে 18 করে গড়, 18-19 করে গড় যাচ্ছে। তারপর আমি আউট হলাম, হাবিবুর একটা অসাধারণ বললাম কিপিং ছিল অসাধারণ, ক্যাচ হলো, আমি চলে গেলাম, চঞ্চল আমার সাথে লাইন দিল, তারপর পরে উইকেট পড়ে যাচ্ছে। এইভাবে এগোতে এগোতে আমরা চলে গেছি, মোটামুটি সবাই কন্ট্রিবিউশন করে করে চলে গেছি লাস্ট ওভারে 10 বার। আমাদের কিংকর তো ক্যাপ্টেনও ছিল কয়েকটা ম্যাচ, কিংকর ভালো ব্যাটিং ও আছে, আমাদের খুব ভরসা ছিল যে আমাদের ঠিক স্টেজের মিড উইকেটের দিকে একটা অনেক দিকে একটা উৎকর্ষ মঞ্চ পাচ্ছে ওখানে। আমরা সবাই ওখানেই দীর্ঘদিন আশ্রয় নিতাম ঠাকুরের কাছে, যে আমরা প্রার্থনা করি যেন এইবার ট্রফিটা নিয়ে আমরা খেলা ছাড়তে পারি হোক বা যাই হোক, যে ঠিক আছে। তখন আমার চাকরির খবরটা প্রায় অনেকটা হয়েই গিয়েছে, আমি চলে যাবো, আমি জানি এটা চাকরিটা নিয়ে আমি বিশ্বকাপটা জিতে যাবো, হ্যাঁ। তাহলে আমার জীবনে একটা প্রাপ্তি। এদিকে পাওনা। বিশ্বকাপটাও জিতবো, হ্যাঁ। অথচ চাকরি জয়েন হবে। হ্যাঁ, সেই বছরই আবার আমি পরীক্ষা ক্যান্সেল করেছি, হ্যাঁ। সেই বছরই তো সব ফুলফিলমেন্ট হয়ে যাবে। হ্যাঁ। 5টা বল, একটা করে বল হয় ডট খায়, শুধু তাকাই মাথা নিচু করে দেয়, ফের দেখি ডট, এই করে করে 5টা বল ডট হয়ে যায়। টোটাল যত গ্রামের লোক ছিল, যখন লাস্ট বলে 6 মিনিট আর দেখতে পাইনি কি করেছে, ওকে নিয়ে একদম মানে এই মেরে ফেলবে একদম, গ্রামবাসীরা খেপে গিয়েছে। সেটা জনতা অ্যাজিটেটেড মব, মানে সব কোন জনতা জানি না, করমরাজের জনতা, বাকিপুরের জনতা, সবাই মিক্স হয়ে গিয়েছে। বাকি মাইতরা নবায়নের সঙ্গে ডট খাওয়ার জন্য কি ডট খাওয়ার জন্য কি এটা হয়েছিল? হ্যাঁ, যে তুই ব্যাটটা, ও তো একটা ভালো খারাপ ব্যাটিং নয় যে ভালো একবার batting। খেলে দেবো, ওই মাঠে সেঞ্চুরি করেছিল হ্যাঁ, একবার। তুই তাহলে কেন 5টা বল ডট খেলি, চোখে খাঁদালি কেন আমাদেরকে, মানে একটা ইমোশন তো, এটা ইমোশন অবশ্যই। এটা ইমোশন। পরীক্ষা বোলিং করছিল কি হাবিবুদ্দা? হ্যাঁ, হাইবুদ্দা বোলার, এই সেই বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমান থেকেছে। আড়া খেলে, টোটাল তো ক্রস খেলতো, টোটালি ক্রস খেলতো, ভালো প্লেয়ার কিন্তু ক্রস খেলতো। হাইবুদ্দা ধরে ধরে অফ স্টাম্পের বাইরে সুন্দর হাত ঘুরিয়ে ফ্রেশ আম বল, বলে কোনো পেজ নেই, এদিকে বল অফ স্টাম্পের বাইরে, একটার পর একটা পিট, আমাদের চোখের জল পড়ছে। দর্শকদের রেগে যাওয়ার কারণ দর্শকের বেডিং হেরে গেছে, যে করমরাজ যখন 1 ওভার 10 বাকি, তার মানে জিত। আর প্রথম থেকে তো আমরা ওভারে 20 করে মেনটেন করছি, 19-20 করে, তাহলে বাঁধা জিত, তাহলে কি করে হারে করমরাজ? তোরা তো জোর করে হারলি তাহলে। আর আমরা একটা দিকে আমাদের নিয়ে বডি গার্ড করে নিয়ে একটা জায়গায় লুকিয়ে দিয়েছি সবাইকে। হাইবুদ্দারা এসে আমাদের জড়িয়ে ধরছে, কুতু আমার ক্লোজ বন্ধু ছিল, সবাই এসে বলছে কাঁদিস না, মন খারাপ করিস না, ভালো খেলছিস তোরা, তোরা ডিজার্ভ করিস, তোদের কাছে আমরা আটকে গেছি। হ্যাঁ, তোদের কাছে আমরা আটকে গেছি, সত্যি ভালো, আমরা তো জিতে গেছি, ঠিক আছে। তো টেম্পারামেন্টটা কম, বাচ্চা ছেলে তো সব। এই বলে এবার কিংকর তো প্রায় 3-4 বছর গ্রামে ঢুকতে পারিস, মানে দর্শক এত রেগে গিয়েছিল, ও মানতো না যে তুই জোর করে হারিয়ে, হয়তো ও জোর করে হারায়নি, হয়তো এটা দেখে তো হয়ে থাকে, হ্যাঁ। কেউ কেউ চায় না যে আমি হেরে মানুষটা যাই। খুব ভালো ছেলে ও, মানে আমিও খুব খারাপ মানে পাই ওর জন্য, মানে এখনো লোকে গ্রামের লোকে বলে তুই হারিয়েছিস, মানে দর্শকের এত বড়। ইমোশনের কাজ করে দর্শকদের ওই কাছে, আমরা গ্রামের সম্মানটাও তো অনেক বড়। যদি ওর পরে আমরা আবার আমাকে যদি হারাতে পারতো হয়তো হ্যাঁ। অনেকটা তৃপ্তি পেত, কিন্তু যে একটা মগরাটের সবচেয়ে যে টপ টিম, তাকে হারানো নিজের একটা গর্ব হতো। সেই কারণে অ্যাকচুয়াল দর্শকদের তার পিছনে আবার বলছে বেডিং এর একটা ব্যাপার আছে, মানে টাকা ধরেছিল আমার। আর তবে কি হারাটা উচিত হয়নি, ওটা হারার ম্যাচ নয়। যখন আমি মানে আমাকে বলা হলো যে এমপিএল একটা করা হবে, আমাকে সমস্ত যারা কর্ণধার যারা উদ্যোগ নিয়েছে, তার মধ্যে তুমিও ছিলে, হাইবুদ্দা ছিল, পারভেজদা, আমাকে যখনই বললো মগরা প্রিমিয়ার লিগ হবে, আমাদের সময় এতটা অপরচুনিটি পাইনি। যখন খেলতাম গ্রাম্য ক্রিকেটে এইরকম যে একটা বড় লাইভ সামনে ক্যামেরার সামনে খেলা, আমি প্রথমেই খুব এক্সাইটেড, আমি আগোটাই খুব ইমোশনাল যে খেলা নিয়ে, আমি তাহলে আমার একটা গ্রামের ছেলেরা খেলবে, আমাদের একটা দল হবেই হবে, এটা আমি ঠিক করে নিয়েছিলাম। এবার যখন সবকটা 8টা ফ্র্যাঞ্চাইজি হয়ে যাচ্ছে, আমার ফ্র্যাঞ্চাইজিটা বাকি, মানে আমার একটা ফ্র্যাঞ্চাইজি হবে, আমি সেটা দায়িত্ব নিয়েছিলাম যে আমাদের টিমের ছেলেরা ফ্র্যাঞ্চাইজি করুক। এবারে রেজিস্ট্রেশন তো করতে হবে, তবে তো ছেলেরা খেলবে, রেজিস্ট্রেশন করতে হবে, ছেলেরা খেলবে। তার জন্য অনেকে বললাম যে রেজিস্ট্রেশন তোমরা করো, তবে তো তোমাদের নামটা নিলামে আসবে, তবে তো নিতে পারবে। অপশনে আসবে, আর অপশনে আসার জন্য নিজে তো হ্যাঁ। রেজিস্ট্রেশন করতে হবে। এবার যে টাকাটা 300 টাকা হোক সামথিং, অনেকে বলছে বাবা এত টাকা কিভাবে, অনেকে বলছে কিভাবে হয়, আমরা এটা করবো কিভাবে, না করলেই ভালো হয়, এইসব করার কি দরকার, নেগেটিভ বলছে। সে যখন একটু বুঝতে পারলো, তখন একটা দেরি হয়ে গেছে, তখন আমি নিজেই টাকা পয়সা দিয়ে আধার কার্ড নিয়ে সবার
রেজিস্ট্রেশন এরকম করিয়ে দিয়েছি, তারা টুর্নামেন্টে খেলেছে এবং আমার করামগঞ্জ ফাইটার্স ফ্র্যাঞ্চাইজিতে টিমটা খেলেছে। এর আগেও আমি ছেলেদেরকে লাইভ নিয়ে আসবো, যেমন যে প্রতিভাগুলো এখন আছে একটা বড় প্ল্যাটফর্মে সুযোগ করে দেবো। হ্যাঁ, না হলে বাইরে তোরা চিনতে পারবে। বাইরে তোরা খেলতেই যায় না, নগরের মধ্যে খেলতে যায়, তাহলে কি জীবনে কোনো মূল্য রইলো? একটা বাইরে খেললো, একটা ফ্রেশ আম খেললো, তবে তো মানুষ ভালোবাসবে। হ্যাঁ। এই যে আমার সৎ চিন্তাটা, এটা অনেকের কাছে নেগেটিভ ভাবে গেছে যে আচ্ছা। মানে ও বেকার, এসব হয়তো টাকা আছে, হয়তো টাকা দিয়ে ওখানে টুর্নামেন্টে ঢুকেছে, এরকম মানসিকতা। যাই হোক, তো আমি মগরাহাট আঞ্চলিক টুর্নামেন্টে এমন কোনো প্রতিপক্ষ টিম রয়েছে যে তাদের এগেনস্টে খেলতে নিজেকে চাপ মনে হতো? হ্যাঁ অবশ্যই, তখন আমরা তো করামগঞ্জ এমন টিম নয় যে ওরা ডার্ক হর্স বলতে পারি, সবাই যাদেরকে ধরে না, কালো ঘোড়া যে পারবে না, কিন্তু আমরা চমকে দিয়েছি। কিন্তু ভালো টিম তো অবশ্যই ছিল, তরুণ সংঘ অপ্রতিরোধ টিম ছিল, আর তার সাথে সাথে আমাদের মাইথর নবরণ সংঘ আর ভাইপোয়া খুব চমক দিত। ভাইপোয়া খুব ভালো টিম ছিল, বাইরে নবদা সঙ্গে হ্যাঁ যথেষ্ট ভালো টিম, যথেষ্ট ওদের সাথে খেলা। সব থেকে প্রতিদ্বন্দ্বী মাইথর নবরণ সংঘ আমাদের সাথে বহুবার পড়েছে, সেমিফাইনালে। সেমিফাইনালেই পড়তো, ওরা ওদিক থেকে আসতো, আমাদের মিট আপ হতো ওদের সাথে আর সেখানে অনেকবার হতাশ। অনেকবার, এবং ফাইনালেও তার সাথে সাথে হতাশ আছে। আর একটা হতাশা ওদেরও আছে, হ্যাঁ। ওটা তো ওদেরও অভিজ্ঞতা আছে। ওদের গ্রামের লোকরা ওদের বাড়ি থেকে বেরোলে মনিরা গল্প করে, আমার ভালো ক্লোজ মানে কিং নিজাম লোক, হ্যাঁ। বলছে ওরা বেরোলে নাকি বলে করমগঞ্জের সাথে পড়ে তোরা পারবি না। তাহলে এই ভাবনাটা হয়েছিল কেন বলি ছোট্ট করে। একবার একটা ঘটনা হয়েছিল, প্রথম মিট আপ কিন্তু ফাইনালটা নয়, আমার মিট আপ হয়েছিলাম প্রথম 19 সালে, 19 সাল না সরি 9 সালে। তখন আমাদের গেরুয়া জার্সি ছিল, ফুল হাতা গেরুয়া জার্সি, সেটা ওই অসীম মন্ডল বলে একজন চালাতো, জগদা, আমাদের সর্দার পাড়া। হ্যাঁ। মাইতলা নবম সঙ্গে খেলতে এসছে, এসে বলেছে এদের বিরুদ্ধে 400 রান করবো, মানে 350 তো মাস্ট। কিন্তু 1 ঘন্টার মধ্যে 90 রানে 9 উইকেট পড়ে গেছিল মাইতলা, সমস্ত অহংকার শূন্য হয়ে গেছিল। সেই জন্য সেই জন্য ওদের চোখে, ওদের মনেও করমগঞ্জের নামটা উঠেছিল যে করমগঞ্জের সাথে খেলতে যাচ্ছি, মানে একটু সময় ওরা আমাদের আন্ডারস্ট্যান্ড আর করতো না, কারণ আমাদের বোলিং সাইডটা খুব ভালো ছিল। আমাদের শান্তনু 4 ওভার বল করে 3টে মেডেল, এরকম অবস্থা করেছে ওদের। একটা ব্যাটিং শুধু ওদের 50 মেরে দিয়েছিল 9 নম্বর উইকেটে, বললাম না 100 বার্কারে। তখন ওই 150 রান টার্গেট করতে গিয়ে আমি একা 65 রান করেছি, বাকি সব ফোন নাম্বার। কিন্তু সেইটা ওরা আমাদের চ্যালেঞ্জ করেছিল যে তোরা 150 যদি চেস করতে না পারিস তাহলে তোরা কিসের টিম। তোমার সময়ের বোলিং আর এখনকার বোলিং এর পার্থক্যটা কি মনে হয়? এই যে বলতে গেলে সবার আগে পার্থক্য চলে আসবে বল ছুঁয়ে করা, মানে চাকিং, যেটা সব থেকে বেশি। তখন মানে 7-8 সালের সময় থেকে সম্পূর্ণ প্রত্যেকটা টিমে ফ্রেশ আর্ম বোলাচ্ছে, এবার খুব কম বেশি কবজি ভাঙা, কয়েকটা মানে লাস্ট মুহূর্তে কবজিটা ভাঙা, এরকম বোলারও ছিল। হালকা 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 মানে সেটা মানে একবারেই না, কবজিটাকে ডাউন করাতে মানে খুব সেরকম বোলার ছিল। কিন্তু এখন সব থেকে বড় কথা, বোলিং এর কোনো আর্টই নেই, দেয়ার ইজ নো আর্ট ইন দ্য বোলিং, মানে জাস্ট বোলিং। মানে যে পারে সে বোলার হতে পারে, কিন্তু তখন বোলার হতে গেলে পার্টিকুলার আলাদা আলাদা ছেলে বাঁচা হতো, যে ও বল করবে, ও বল করবে, বল করবে। আমরা হাত ঘোরাই কিন্তু ছেলে ভাবে পারি না, তাহলে আমরা করবো না, ও বোলার, ও বোলার, ও বোলার, ফিক্সড অলরাউন্ডার। এখন বোলিং এর মান আগেকার থেকে এটাই পার্থক্য, ছেলে খেলা হয়ে গেছে। ছেলে খেলা। ও যে সে বোলার হিসাবে কোনো আলাদা তার রেপুটেশন নেই, যেমন সামনে এর পেছনে কোনো পরিশ্রম হয় না। পরিশ্রম নেই। আর বোলার হিসাবে আমি অ্যাজ এ বোলারের পরিচয়টা কি, আমি বোলার, তবে তবে আর্ট। যদি একটা ছুঁড়ে বোলার হয়, তার দিকে সে বুক ফুলিয়ে কোথাও বলতে পারবে না, বাইরে টুর্নামেন্টে গিয়েও বলতে পারবে না, কোনো কর্মক্ষেত্রেও বলতে পারবে না যে আমি বোলার। তখন বলছি কি বল করি, ছুঁড়ে বল করে চালাচ্ছি কি বল। কিন্তু সেটাই পার্থক্য, যে এটাকে মানে এটাই পার্থক্য, ছোড়া বল আর বলের মধ্যে সেই কোনো ধার নেই, এটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো হয়ে গেছে। বলটা ফেললো জোরে ছুড়ে, ফেয়ার বোলিং কমে যাওয়ার কারণটা কি মনে হয়? হ্যাঁ, ফেয়ার আর্ম বোলিং কমে যাওয়ার অনেক কারণ আছে। আমি নিজে ফেয়ার আর্ম বল করতাম, আমাদের দাদারা যারা এর আগে এই চ্যানেলে এসেছে বা সোশ্যাল মিডিয়া দেখেছি, প্রত্যেকে যারা পুরনো প্লেয়ার সবাই মোটামুটি হাত ঘুরিয়ে বল করে। হাসিবুর রহমান থেকে হাবিবুর রহমান, শামীম টুটাইতে দীনবন্ধু ঘোষ চেষ্টা করে, সবাই ওই মানে যারা পুরনো প্লেয়ার প্রত্যেকে কিন্তু হাত ঘুরিয়ে করার চেষ্টা করে। দু একটা বিশেষ কারণ আমি নোটিস করি, সেগুলো হলো অনেকে ফেয়ার বল অনেকে করতো, বা যারা বল করতো তাদেরকে ডিবেট আমার এরকম বল কি করবে, বল আসে না, হ্যাঁ ওই আসে এই ছটা মারবে একে, ওই স্পিড, ওইটা নিয়েই তো অপমানটা হয়। একে ছটা মারবে। আমরা এখন র্যাপিড ফায়ার পর্বে চলে এসেছি, তো তোমার পছন্দের মাঠ কোনটা, বা কোন মাঠে খেলতে ভালো লাগে? একটাই মাঠ বলতে পারবো না, দুটো বলতে পারবো? একটাই মাঠ, একটাই মাঠ, সব একটাই, বাকি সব বাকি সব সঙ্গে মাঠ। প্রিয় পার্টনার, প্রিয় ব্যাটিং পার্টনার, প্রিয় ব্যাটিং আমার প্রিয় ব্যাটিং পার্টনার ছিল রাম, মানে তাপস মন্ডল রাম। সে এখন এই মুহূর্তে নেই, মানে মারা গেছে কোনো কারণে। আমার প্রিয় ওপেনিং পার্টনার। প্রিয় বোলার, মানে আমি ফেস করেছি না, মোটামুটি সব ওভারঅল সব মিলিয়ে ভালো বোলার, প্রিয় বোলার। সব থেকে প্রিয় বোলার যদি বলতে হয় তাহলে আমি রাখবো শামীম টুটাইত। আমাকে আছে, আমি এখানে যেহেতু হোক না, তাদের কোনো ব্যাপার না, আমার ভালো লাগে বলে। আমার ছাড়া ভালো বোলার আমি ধনপতার বাপিকে বলেছি, ভালো বোলার বাপি। তোমার আমার পছন্দের ভালো সেরা ব্যাটসম্যান, সেরা ব্যাটার এই মুহূর্তে এখন ব্যাটসম্যান বলে না, ব্যাটার তো অনেকেই আছে। হাসিবুর রহমান
মানে যে বাঁকুড়ে ব্যাট করতে, ওনার আমি ওই বাচ্চা বয়সে চানা কিনে নিয়ে দেখা ওনার ব্যাটিং অসাধারণ বাঁকুড় মাঠে। অল্প সেঞ্চুরি অ্যাভারেজ ওনার পরবর্তীকালে কিং অফ ক্রিকেট হাবিবুর রহমান তো আছে, সেরা অলরাউন্ডার পারভেজ আহমেদ, ওটা সেরা অলরাউন্ডার। কিন্তু আমার সমসাময়িক দাঁড়িয়ে এবং পুরোনো দিনের কথা মাথায় রেখে সব থেকে বড় ম্যাচ উইনার হাবিবুর রহমান। যদি সেকেন্ড চয়েস যেত তাহলে মুর্শিদ আলমের কথা যাবো, খেলে দেখে ডাক নাম বলে শুনতে খারাপ, মুর্শিদ আলম। মোস্ট টাফেস্ট অপোনেন্ট মোস্ট আমি তো অনেকবার ওদের নাম বলেছি, সেটা হচ্ছে মায়াতলা নবায়ন সহ। টাফেস্ট অপোনেন্ট, মোস্ট স্টাইলিশ ব্যাটার স্টাইলিশ মোস্ট স্টাইলিশ ব্যাটার মগরাহাট অমিত ঘোষ। সবার হাইটেস্ট ক্রিকেটার, খুব ভালো ফাইট করে, সব থেকে ফাইটার ক্রিকেটার আমি বলতে পারি, সেটা সাইদ দেখো ফাইটার দলটাকে টেকে নিতে। ইউ ওয়ান্ট টু চেঞ্জ, একটাই রুল যেটা আমি চেঞ্জ করতে চাই, ফ্রেশ রানটাকে ফিরিয়ে আনতে চাই, চাক বলটাকে থামাতে চাই, সেটা সবার জন্য ভালো, সবার জন্য। এক কথায় করমরাজ তোমার কাছে কি? এক কথায় করমরাজ আমার কাছে ইমোশন এবং আমার কাছে আবেগ, শ্রেষ্ঠ। কথায় মগরার ক্রিকেট, এক কথায় মগরা ক্রিকেট বিগ অপরচুনিটি। তোমার প্রিয় শট? আমার সবসময় বল করার পরেই কভার ড্রাইভের সব স্বপ্ন থাকে, মানে এটাকে কভারে মারবো, এটাই আমার সব থেকে প্রিয় শট। তার সাথে ফুল শটটা, ফুল শটটাকে মারতে ভালো লাগে সবসময়। তো আজকের আমরা আরেকটা বিষয় বলবো। দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত ও মগরাহাট আঞ্চলিক ক্রিকেটের এক দক্ষ ব্যাটার, তার সঙ্গে সঙ্গে আরেকটা বা গরিব ছেলেদের জন্য একটা কাজ করে যাচ্ছে, আমাদের সবারই অজানা হয়তো। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাদের জন্য ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করেছে, অফলাইন ও অনলাইন। বর্তমানে 14,000 ফলোয়ার্স ওনার চ্যানেলে রয়েছে। অনেকে অফলাইনে পড়তে আসে, তো ওনার চ্যানেলে ওনার চ্যানেলের মাধ্যমে অনেকে পড়াশোনা করে। তো উনি এই যে মোটিভটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, তো ওনার কাছ থেকে এই বিষয়ে কিছু শুনবো বা উনি বলতে চায়। তো এটা সবার জন্য মনে হয়, আমার এই যে কাজটা আমি করছি তার থেকেও গুরুত্বপূর্ণ ওনার এই কাজটাকে। তো আমি কি ওনাকে স্যালুট জানাই, ওনার চ্যানেলটাকেও সবাই সাপোর্ট করো, ওনাকে ফলো করো, অনেক কিছু বিনামূল্যে অনেকে সহযোগিতা হবে। তো ওনার কাছে আমরা সরাসরি যাচ্ছি, উনি এই বিষয়ে কিছু বলুক। ইউটিউব চ্যানেলটা আমার অনেকদিন ইচ্ছা ছিল, কিন্তু খুব টাফ ব্যাপার একটা। তো আমার চাকরি করতে করতে চন্দননগরে পোস্টিং থাকতে থাকতে আমি ইচ্ছা করি যে ভিডিও শুরু করবো। একটা ছোট আমার যে মোবাইল আছে ওটা দিয়ে আমি সেলফ ক্যামেরা দিয়ে আমি ভিডিও শুরু করি, মানে এটাকে প্রপারলি বলতে পারো ডিফেন্স সার্ভিসের গাইডেন্স চ্যানেল। কিভাবে একটা নামটা একবার বলে দিন। হ্যাঁ, জিএম স্টাডি, মানে গৌরব মন্ডল, সেখান থেকে শর্টে জিএম স্টাডি ফর ড্রিমস, স্বপ্নের জন্য পড়াশোনা এবং গাইডেন্স। তার মানে এখানে কি কি গাইড করা হয়, যে একটা ছেলে ধরো এই গ্রাম থেকে, আমরা প্রত্যন্ত গ্রাম থেকে বড় হয়েছি, খেলাধুলোর সাথে সাথে গ্রামে বড় হয়েছি, আমরা সঠিক গাইডেন্স পাইনি। যে পুলিশে গেলে কিভাবে মাঠ হয়, কিভাবে ফিজিক্যাল মাপযোগ হয় আমরা জানি না, সেইগুলো সঠিক তথ্য, সঠিক গাইডেন্স। এবং তার সাথে সাথে আমি যদি ইংরেজিতে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি, তাই ইংরেজি সাবজেক্টটাও দেখি, তার সাথে সমস্ত সাবজেক্টের গাইডেন্স, নোট সবকিছু ফ্রিতে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলেমেয়েরা যোগ দেয়। আমার গুগল মিট ক্লাসে, গুগল মিট ক্লাস হয়, সেখানে চ্যানেলও ফলো করে, প্লাস বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়ে আছে, আলিপুরদুয়ার থেকে শুরু করে পুরো একদম সাউথ চব্বিশ পরগনা, সব জায়গা থেকে ছেলেমেয়েরা ফোন করে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত, তাদেরকে গুগল মিটে ক্লাস করাই। এবং নতুন ছেলেমেয়েদেরকে 3-4টে ব্যাচ আমার হয়ে গেল, তারা চাকরি পেয়ে গেছে, আর আরো একটা ব্যাচ তৈরি হচ্ছে যারা নতুন পাবে ভবিষ্যতে, বা কি কি রিক্রুটমেন্ট আসছে না আসে সবকিছু গাইড করি। এবং ছেলেদের মেয়েদেরকে যাতে ভবিষ্যতে এবং খেলতে খেলতে কোথাও না হারিয়ে যায় পড়ার মাঝে। তাই তোমরা যারা দেখছো চ্যানেলটি, যদি খেলার মাঝে মাঝে যদি পড়াশোনার লাইট হয়েছে নিয়ে আসার একটা, হ্যাঁ, যদি খেলাধুলাও হলো আবার নিজের প্রতিষ্ঠাও হলো, কেরিয়ার এবং খেলার মধ্যে যদি ব্যালেন্স করতে চাও, আমিও জীবনে করেছি, হয়তো বড় জায়গায় যেতে পারিনি, তাই সেটা করতে গেলে চ্যানেলটা অবশ্যই ফলো করবে এবং ভিডিওগুলো দেখবে, তোমাদের অবশ্যই কাজে লাগবে, আর কোনোদিন মানে অসুবিধা হবে। আজকে যারা আমাদের এই সিরিজ দেখছে, আমাদের এই পডকাস্ট সিরিজ দেখছে, তাদের জন্য বা আমাদের অডিয়েন্স, আমাদেরকে যারা দেখছে, আনফিল্টার সামিম এই যে পেজ বা এর ইউটিউব চ্যানেল, এই সম্পর্কে অডিয়েন্সের জন্য কিছু বলো। অবশ্যই, আমি তো প্রথমেই খুব গ্রেটফুল, থ্যাঙ্কফুল বলেছি যে আমি এখানে, এটা আমার পার্সোনালি নাম, যেখানে আমাকে এসেছি, ঠিক আছে। আনফিল্টার সামিম ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম দুটোই আছে, আরো ফেসবুক আছে, এফবি আছে। এই চ্যানেলটি থেকে এই অপরচুনিটিটা ক্রিয়েট করেছে, তবেই আমরা এখানে এসে এত কিছু বলতে পারছি। তাই সবার আগে বলবো, এই উদ্যোগটাকে অ্যাপ্রিসিয়েট করবেন প্রত্যেকে। অনেকে ভালো লাগবে না লাগবে সেটা বড় কথা না, এই উদ্যোগটা সবাই নিতে পারে না, সেই গাছ, সেই সাহসটা, সেই সময়টা কেউ দেওয়ার নেই। তাই একে সবাই এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে, প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট এরকম আরো কিছু আনফিল্টার্ড গল্প, মাঠের গল্প, আবেগের গল্প, অনুভবের গল্প, ওগুলো যদি তোমরা শুনতে চাও, এই চ্যানেলটার পাশে থাকতে হবে। আর একটা ইউটিউব চ্যানেল, একটা চ্যানেল করতে গিয়ে যথেষ্ট পরিশ্রম লাগে, ডেডিকেশন লাগে, ক্যামেরার বাইরে, ক্যামেরার ভিতরে। তাই তাদেরকে উৎসাহিত করবো এবং এই চ্যানেলকে ভালো কামনা করি, এবং সবাই শেয়ার করবে ভিডিওগুলো,
কমেন্ট করবে, আর বন্ধুদের কাছে অবশ্যই এগুলো সাবস্ক্রাইব করতে বলবে। থ্যাংক ইউ দাদা। Thank you, আজকে নমস্কার। আমাদের পর্ব এই পর্যন্ত সমাপ্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ।